এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ দ্বিপ্রাহরিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বিকেল বা বেলা 2টোর সময় আমরা আপনাদের দরবারে এসে হাজির হই বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য। আজকে অবশ্য অনুষ্ঠানের শুরুতে আপনাদের সবাইকে এক্সপ্রেস নিউজ চ্যানেলের তরফ থেকে, ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে শুভ বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান সারা দিন ধরে চলতে থাকে, সেসব দেখতে থাকুন। আর প্রত্যেক বুধবার অবশ্যই বেলা 2টোর সময় টিভির সামনে চলে আসুন এই বিশেষ অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। এই অনুষ্ঠানে আমরা দুর্গাপুর বা তার চারপাশের বিভিন্ন যে সমস্ত সামাজিক সংস্থাগুলো নানা ধরনের পরিষেবা দিয়ে আসছে। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো কোনো নারী ক্ষমতায়নের জন্য কাজ করছেন, কেউ গ্রামায়নের জন্য কাজ করছেন, কেউ হয়তো কোনো নির্দিষ্টভাবে হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া অসুখ নিয়ে করছেন, কেউ প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করছেন, কেউ বা খেলাধুলার উন্নয়নের জন্য কাজ করছেন। এই ধরনের বিভিন্ন সংস্থা বা অনেক সময় ব্যক্তি মানুষ যারা এই সমস্ত কাজে যুক্ত আছেন, পরিষেবা দিচ্ছেন, তাদেরকে আমরা নিয়ে আসি এই অনুষ্ঠানে আপনাদের সামনে। তাদের সঙ্গে আলাপ পরিচয় করি, কী কাজ তারা করছেন, কতটা উপকার হচ্ছে সাধারণ মানুষের, সেগুলো জানার চেষ্টা করি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের দর্শকেরা যাদেরও মনের মধ্যে অনেক সময় হয় আমি এই ধরনের কাজটা করব বা এটা করতে পারলে ভালো হয়, কিভাবে যুক্ত হবেন এই সংস্থার সঙ্গে, সেগুলো হাল হদিশ আমরা দিতে থাকি। সুতরাং প্রত্যেক বুধবার বেলা 2টোতে টিভির সামনে দাঁড়াতে ভুলবেন না কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে। আজকে কিন্তু আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের রেড ক্রস সোসাইটি পৃথিবীব্যাপী এর নাম, নানা ধরনের কাজকর্ম করে। শুরুর গল্পটা কিভাবে হয়েছিল সেগুলো আমরা কথায় কথায় বলবো। আমাদের মধ্যে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন রেড ক্রস সোসাইটির যে দুর্গাপুর শাখা, সেই দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক আনন্দময় ঘোষ। আনন্দ, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং এই রেড ক্রস সোসাইটি আমরা জানবো, বুঝবো, কথা বলবো। নতুন বছরে আপনি আমার প্রণাম নেবেন। দর্শকদেরকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আপনার দর্শকদের জানাই আছে অনেকের, কারণ রেড ক্রস সোসাইটি এত পরিচিত একটা সংগঠন। আন্তর্জাতিক যে রেড ক্রস সোসাইটি সে তৈরি হয়েছিল বহু বছর আগে। অবশ্য ডুনান্ট নামে একজন সুইজারল্যান্ডের মানুষ, তিনি একটা যুদ্ধক্ষেত্রে, ইতালির একটা যুদ্ধক্ষেত্রে দেখেছেন আহত সৈনিকরা সব পড়ে আছেন, তাদের চিকিৎসা করার কেউ নেই, তাদের সরাবার নেই, কেউ জল দেওয়ার নেই। এটা তার প্রাণে খুব বেড়েছিল। তো এরপরে ওনার মাথা শুনে একটা বইও লেখেন এ ব্যাপারে যে কীভাবে কী করা যায়। তারপরে সেই 1863-64 সালে একটা বই লেখেন এবং তখনই একটা আন্তর্জাতিক সম্মেলন হয় যে এই ধরনের যুদ্ধক্ষেত্রে যে এই ধরনের সৈনিকরা পড়ে থাকেন তাদের সেবার জন্য একটা সংগঠন করতে হবে এবং আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি তৈরি হয়। প্রসঙ্গত বলে রাখি, এই ডুনান্ট সুইজারল্যান্ডের আমাদের যে শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তার প্রথম প্রাপক
1901 সালে কিন্তু এই ডুনান। এরপর আমাদের ভারতে এই রেড ক্রস সোসাইটি আন্দোলন চলে আসে, নানা ধরনের কাজকর্ম শুরু করে, শুধু যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের দেখাশোনা নয়, আরও নানা ধরনের কাজ করে, সেগুলো আমরা আলোচনা করবো আমাদের অতিথি আনন্দময়ের সঙ্গে। প্রসঙ্গত বলে রাখি, আপনারাও জানেন যে ভারতবর্ষে এই রেড ক্রস সোসাইটি, আমি আন্দোলনই বলবো, একটা মুভমেন্ট, এটা শুরু হয়েছিল 1920-তে। কিন্তু দুর্গাপুরে কবে শুরু হয়েছিল? আমাদের দুর্গাপুরে শুরু হয়েছিল 1974 10 সেপ্টেম্বর। তারপরে ইতিমধ্যে 50 বছর হয়ে গেল। হ্যাঁ, 50 বছর চলছে আমাদের। এই বছর গোল্ডেন জুবলি ইয়ার চলছে। আমরা একটা বড় অনুষ্ঠান করলাম গোল্ডেন জুবলি ইয়ারে। আচ্ছা, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষকে নিয়ে বিশাল বড় অনুষ্ঠান হলো। অ্যাকচুয়ালি 1974-এ এটা শুরু করেছিলেন আমাদের কয়েকজন ডাক্তার মিলে, যেমন গোরা চ্যাটার্জি ছিলেন, ডক্টর গোরা চ্যাটার্জি, তারপর খুব নামী ডাক্তার বলছিলেন। হ্যাঁ, তারপরে ডক্টর মদন দত্ত, ডক্টর অলোক সান্যাল, তারপর আরেকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, মানে প্রতিষ্ঠাতা, দুর্গাপুরের প্রতিষ্ঠাতা রেড ক্রস হিসাবে আমাদের শ্রদ্ধেয় বলরাম দে মহাশয়। আচ্ছা 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 আচ্ছা, উনিও এই প্রতিষ্ঠাতা, রেড ক্রসের প্রতিষ্ঠাতা মেম্বার। না, এটা একটা যেমন ধরুন ডাক্তারবাবুরা, বিশেষ করে যেসব ডাক্তারবাবুর কথা দুর্গাপুরের মানুষজন জানেন, অত্যন্ত বিশিষ্ট ডাক্তারবাবু ছিলেন এরা। সবাই প্রধান, তুমি যে নাম বললে, তারা কিন্তু গাইনোকোলজিস্ট প্রধানত। হ্যাঁ, তাই তো হচ্ছে। হ্যাঁ, না হতে পারে, তা থেকে যায় আসছে না, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমাদের এই অঞ্চলের বিখ্যাত, কি বলবো, এন্টারপ্রেনারই বলি, বলরামবাবু বন্দ্যোপাধ্যায়, তিনিও এটার সঙ্গে যুক্ত ছিলেন। এটা শুনে ভালো লাগছে। এইটা ভালো লাগছে এই জন্য যে দেখুন, সামাজিক সংস্থা গড়ে তোলবার জন্য নানা ধরনের মানুষের প্রয়োজন। এমন নয় যে বিশেষ পেশার মানুষ এটা তৈরি করবে। রেড ক্রস একটা সময় ডাক্তারবাবুদের চিহ্ন ছিল, এখন অবশ্য ডাক্তারবাবুদের চিহ্ন রেড ক্রস নেই, সেটা রেড ক্রস থেকে তো হয়ে আছে। তো 74 সাল মানে 50 বছর হয়ে গেল। 50 বছর হয়ে গেল। দুর্গাপুরে রেড ক্রস সোসাইটি ঠিক কী কী কাজ করে? দুর্গাপুরের রেড ক্রস সোসাইটি প্রচুর কাজ করে। আচ্ছা, যেমন ধরুন, আমরা যেটা প্রধান কাজ যেটা করি, দুস্থ মানুষদের সেবা, এটা আমরা চরমভাবে করি। মানে কি বলবো, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রটা আমরা খুব, স্বাস্থ্যের দিকটা, মানে স্বাস্থ্যের দিকটা আমরা খুব প্রায়োরিটি দিই। না, মানে দেখো, দুঃস্থ লোকজনের সেবা বলতে অনেক কিছু বোঝায়। হ্যাঁ, তাদের ধরো খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি কিছু বোঝায়, একটা দিক। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্যের দিকটা খুব গুরুত্ব। আমরা স্বাস্থ্যের দিকটাই গুরুত্ব দিই। আচ্ছা, স্বাস্থ্যের দিকটা মেনলি আমরা গুরুত্ব দিই। স্বাস্থ্যের দিকটা প্রধানত দুটো জিনিস, একটা হচ্ছে ধরো অসুখ হয়ে গেলে চিকিৎসা। একদম, আমাদের রেড ক্রস সোসাইটির যে বিল্ডিং আছে, সেখানে দুবেলা আমাদের ডাক্তার বসেন, সকাল এবং বিকেল। আচ্ছা, হ্যাঁ, দুবেলায় ডাক্তার বসেন, বিভিন্ন ধরনের ডাক্তার বসেন। তাতে কি মানে বিনা পয়সা দেখানো যায় না, একটা ফি দিতে হয় কিছু? না, বিনা পয়সাই বলতে পারেন। দেখুন, এক সামান্য একটা ফিজ নেওয়া, 50 টাকা ফিজ নেওয়া হয়। যদি 50 টাকাটা না নেওয়া হয় না, আজকালকার মানুষের একটা ইয়ে হচ্ছে, ও বাবা 1 পয়সাও নেয় না, তা মানে ভালো চিকিৎসা। এইটা না, আনন্দের সঙ্গে আমি এটা একমত। তবে আমার প্রিয় দর্শকদের বলছি, যারা দেখছেন তারা অন্তত এই কথাটা ছড়িয়ে দিন যে প্রতিদিন আমাদের দুর্গাপুরে যে রেড ক্রস অফিস আছে, সেখানে বিভিন্ন ক্ষেত্রের সুখ্যাত ডাক্তারবাবুরা বসেন এবং মাত্র 50 টাকা ফিতেই সেখানে কিন্তু মানুষ যারা চান তারা কিন্তু ওখানে দেখাতে পারবেন। এটা প্রতিদিনই হচ্ছে, প্রত্যেকটা, এবং বিভিন্ন বিভাগের ডাক্তার বসেন। এটা কিন্তু একটা বড় সুবিধা। এবং আনন্দ যেটা বলছি সেটা কিন্তু সত্যি কথা। অনেকে না বিনা পয়সা হলে যেটা গায়ে লাগে না, ওর ঠিক না, মানে সেটা আমার মতো, আমি নিজে দেখেছি আমার অভিজ্ঞতাতে, সেটা আমি একমত। আচ্ছা, এটা তো আমাদের মানে প্রতিদিন ডাক্তারবাবুরা ওখানে বসছেন? প্রতিদিন ডাক্তারবাবু বসেন। আচ্ছা, আমাদের সব থেকে মানে ভালো ডিপার্টমেন্ট দুটো, তার মধ্যে হচ্ছে ডেন্টাল আর আই। চোখের ডিপার্টমেন্টটা আমাদের তো খুব ভালো, খুব স্ট্রং। ডেন্টাল ডিপার্টমেন্টটাও তাই। মেন্টাল মানে সাইকিয়াট্রিস্ট? না 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 না, দাঁত। ও, ডেন্টাল। আচ্ছা, দাঁত। এটা খুব ভালো, সব কিছু আছে। আচ্ছা, এটা উচিত এই যে মানে তুমি এটা খুব উল্লেখযোগ্য বললে যে ডেন্টাল, এটা কি মানে ডাক্তারবাবু দেখলেন, দরকার হলে দাঁত তুলে দেওয়া বা দাঁতের চিকিৎসা করা? হ্যাঁ, সমস্ত কিছু, সবগুলোই হয় ওখানে। এবং অন্যান্য যে কোনো যে সমস্ত ব্যবস্থাগুলো আছে তার চেয়ে খরচ কম, অনেক কম, অনেক কম, মানে যেটুকু প্রয়োজনীয় খরচ, মানে অতিরিক্ত তার বেশি না। আচ্ছা, তার মানে ওখানে দরকার হলে দাঁত তোলা বা দাঁতের অন্য চিকিৎসা, মাড়ির চিকিৎসা, এটা সব কিছু হবে, সব কিছু। আরেকটা কি বললে? ডেন্টাল আর চোখ। হ্যাঁ,
চোখের ডিপার্টমেন্ট আমাদের খুব ভালো। চোখের আমরা যেমন ধরুন সানি অপারেশন করি, ফেকো করি, SICS করি, হ্যাঁ, চোখের তো সমস্ত ধরনের চোখের ট্রিটমেন্ট হয়। আমার যে সেক্রেটারি আছেন ডক্টর সুব্রত মুখার্জি, ওই তো খুব বড় মানে চোখের নামি আই কি বলবো, আই সার্জনই বলছে, আই সার্জন, নামি আই সার্জন। না দেখো, আমি একটা কথা বলছি, রেড ক্রসের আমার যেটুকু জানা, তুমি এটা বলবে আমাদের দর্শকদের আনন্দ, রেড ক্রস নানা ধরনের রিলিফে কাজ করে এবং ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ কাজ রেড ক্রস প্রথম শুরু করে সেই হিসাবে বলতে গেলে সেটা হচ্ছে ব্লাড, এখন ব্লাড সেন্টার বলে, আগে ব্লাড ব্যাংক বলা হতো, হ্যাঁ, ব্লাড সেন্টার, সেটা কিন্তু রেড ক্রস প্রথম শুরু করে। কারণ রেড ক্রস প্রথম দেখেছিল যে ওই সৈনিকরা, আহত সৈনিকদের প্রথম প্রয়োজনটা ছিল রক্তের, তো রক্ত সংগ্রহ করা, এটা কিন্তু রেড ক্রস আমাদের শুরু করে ব্লাড সেন্টার হিসাবে, সেটা আছে। আমরা দু একটা জায়গায় আমি দেখেছি, ওরা ভালো বলবে আনন্দ। এই যে ব্লাড সেন্টার, এটা কিন্তু আজকে অনেক জায়গায় আমরা পাই, কিন্তু এটা কিন্তু রেড ক্রস শুরু করেছিল একটা সময় ভারতবর্ষে। হ্যাঁ, ভারতবর্ষে রেড ক্রস ব্লাড সেন্টার শুরু করেছিল। তারপরে এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় হাসপাতাল বলুন বা সরকারি হাসপাতাল বলুন, ব্লাড ব্যাংক হয়ে গেছে, এখন ব্লাড ব্যাংক বলে। এমনি আছে, এমনিতে কিন্তু আমাদের ব্লাড ব্যাংক বা ব্লাড সেন্টার নেই না। কিন্তু আমি বলছি, ধরো ভারতবর্ষের জুড়ে এইরকম যেমন দুর্গাপুর একটা শাখা, এরকম কতগুলো শাখা আছে? এটা প্রায় 1200 বেশি আছে, শাখাটা 1200 বেশি আছে। এটা মানে রাজ্য, এটা সংগঠনটা একটা আছে, যেমন রাজ্য স্তরে, আবার জেলা স্তরে, মহকুমা স্তরে, এরকম সব মিলে এইভাবে। এবং এটার এতটা গুরুত্বপূর্ণ, আমরা একটু আগে আলোচনা করছিলাম আনন্দের সঙ্গে, আমরা এখানে স্টুডিওতে আসার আগে, এই যে ভারতীয় রেড ক্রস, এর প্রধানকে মানে একদম ভারতীয় রেড ক্রসের প্রধান হচ্ছেন আমাদের ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট হবেন, তিনি হচ্ছেন আমাদের রেড ক্রসের প্রেসিডেন্ট, মানে সর্বোচ্চ যিনি আমাদের বলবো মানুষ, তিনি কিন্তু রেড ক্রসের চেয়ারম্যান হবেন, মানে এতটাই গুরুত্ব। হ্যাঁ, রেড ক্রসের প্রেসিডেন্ট হবেন, আর রেড ক্রসের চেয়ারম্যান হবেন যিনি আমাদের মানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, মানে সংশ্লিষ্ট দপ্তরে যিনি মন্ত্রী হবেন, না, তিনি চেয়ারম্যান। এটা এক্স অফিসিও, মানে এটা তারপরে বোঝা যায় যে ভারতীয় রেড ক্রসের গুরুত্বটা কতটা। আচ্ছা, এরকম সেইগুলো যখন রাজ্য স্তরে আসে, তখন সেখানে কীরকম নিয়ম হয়? যেমন ধরুন রাজ্য স্তরে যখনই চলে এলো, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট হচ্ছেন রাজ্যপাল, রাজ্য যেমন মানে সর্বভারতীয় রাষ্ট্রপতি, রাজ্যের হচ্ছে রাজ্যপাল, জেলার হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আমাদের ব্রাঞ্চ দুর্গাপুর সাব ডিভিশন, আমাদের SDO হচ্ছেন আমাদের চেয়ারম্যান। এটা থেকে বোঝা যায় যে আমাদের ভারতীয় রেড ক্রস কত গুরুত্ব। রেড ক্রস সেই ডুনান সাহেবের খুব মানে লেগেছিল যে ওই আহত সৈনিকদের দেখে, আর শুধু রক্তের দিক থেকে শুধু না, তারপরে কিন্তু যে প্রথম মিটিংটাতে হয়েছিল সেটা তো কথা ছিল বিভিন্ন রিলিফের কথা, যেটা ভারতীয় রেড ক্রস কিন্তু নানা সময় রিলিফের কাজ করেছেন। এখানে আমরা আনন্দ কাছে দুর্গাপুর ব্রাঞ্চের দুস্থদের চিকিৎসার একটা ব্যাপার শুনলাম, কিন্তু অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ বন্যা হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু রেড ক্রস কাজ করে, রক্ত সংগ্রহের কাজও রেড ক্রস করে। এগুলো আমরা এক এক করে শুনবো। এখানে তুমি যেটা বললে, আমাদের এই ধরো চিকিৎসার ব্যবস্থা রোজ দেখতে পাবেন, ডাক্তারবাবুদের দেখানো যাবে, বিশেষ করে দাঁত এবং চোখের চিকিৎসা, এখানে সব ধরনের চিকিৎসা, খুব স্বল্প সব ধরনের চিকিৎসা। যেমন ধরুন আমার এখানে ফিজিওথেরাপি হয়, ECG হয়, প্যাথোলজি সমস্ত ধরনের টেস্ট হয়। তারপরে ধরুন রেড ক্রস থেকে আমরা চাই কি যে সাধারণ মানুষ যাতে সুবিধা ভোগ পায়। এখানে আচ্ছা, এই যে বলছো চিকিৎসা, এটা সবটাই আউটডোর না ইনডোরও আছে, মানে বেড আছে? বেড আছে না, কিন্তু আমাদের বেডের কোনো ইয়ে নেই, বেড আমাদের সবই আউটডোর। ইনডোর কিছু নেই। আচ্ছা আচ্ছা। না, ইনডোর আমরা সেটাই ব্যবহার করি যখন আই অপারেশন, চোখ ছানি অপারেশন, এক বেলার জন্য বা একদিনের জন্য। এক বেলার জন্য না, কিন্তু আমি বলছি তুমি এটা আমাদের জানি না, দর্শকদের কাছে জানাচ্ছে যে আমাদের দুর্গাপুরের রেড ক্রস সোসাইটির যে ব্রাঞ্চ, তাদের কাছে নিয়মিত ফিজিওথেরাপি এবং প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্টের সুযোগ এখানে বিভিন্ন যে যেমন আমাদের সঙ্গে সনকার টাই আপ আছে, যত বড়ই টেস্ট হোক, যাই টেস্ট হোক 40% ডিসকাউন্ট পাবে। সেটা কিন্তু আমরা ওই মানে রোগীরা পাক, রেড ক্রসের দরকার নেই। বা চমৎকার, মানে না রেড ক্রস ওইটার জন্য যে ওই 40% একটা পার্সেন্টেজ রেড ক্রস রাখবে সেটা করি না, ওটা রোগীরা পাক।
রোগীরা পেলে তাহলে আমরা খুশি। আচ্ছা, এখানে একটা জিনিস আনন্দ জিজ্ঞেস করছি দর্শকদের সুবিধার জন্য। ধরো কেউ একজন চিকিৎসা করাচ্ছেন কোনো ডাক্তারবাবুর কাছে, যে কোনোই হোক, তিনি কিছু কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষার কথা বলে দিলেন এগুলো করিয়ে নিতে, সেইটা নিয়ে এসে যদি তোমাদের রেড ক্রস সোসাইটি অফিসে আসে, সেই টেস্টগুলো হবে? হ্যাঁ হবে, 100% হবে। আমরা কি করি, যেমন সব ধরনের ডাক্তার তো পাওয়া যায় না, বিভিন্ন রোগের তো ধরুন সেই রকম জায়গাতেই যেতে হয়, তারা যখন ওই টেস্টগুলো লিখে দেয়, আমার রেড ক্রস সোসাইটিতে আসলে পরেই আমরা একটা রেড ক্রসের মানে আমাদের প্রেসক্রিপশন আছে, ওর নাম ফাম লিখে আমরা ওইটার সঙ্গে অ্যাড করে দিই। হ্যাঁ, মানে যেতে হবে যাদের সঙ্গে আমাদের মানে আমি আরও আমাদের দর্শকদের সুবিধার জন্য বলছি যে আমি অসুস্থ বোধ করছি, কোনো ডাক্তারবাবু কাছে, সেখানে ডাক্তারবাবু আমাকে কতগুলো রক্ত পরীক্ষা দিল, কথার কথা, বা ইসিজি দিল বা জায়গায়, আমি এই তার ওই প্রেসক্রিপশনটা নিয়ে যদি তোমাদের রেড ক্রস সোসাইটিতে যাই, তাহলে আমার ওইগুলো তো ব্যবস্থা হয়ে যাবে, এবং সেগুলো অন্য জায়গার চেয়ে খরচ কম, 40% খরচ কম। আচ্ছা, তো আমাদের প্রিয় দর্শক যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, আমি চাইবো যে তারা তাদের বিভিন্ন পরিচিত মহলে এটা জানিয়ে দিন যে দুর্গাপুর শাখা যেটা আছে ভারতীয় রেড ক্রসের, সেখানে কিন্তু খুব কম খরচে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট হয়, ফিজিওথেরাপি হয়, ডাক্তারবাবুদের মাত্র 50 টাকা ভিড়ে দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে তুমি যেটা প্রথম শুরু করেছিলে বড় চমৎকারভাবে, যে দুঃস্থদের চিকিৎসাটা তোমরা গুরুত্ব দিচ্ছ খুব বেশি করে, কিন্তু আর আরেকটা আমরা আলোচনা করছিলাম যে রেড ক্রসের রক্ত সরবরাহ বা রক্ত দান সংগ্রহ করা, এটা একটা বড় বড় কাজ, এই ব্যাপারটা তোমরা কিরকম? আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আচ্ছা, বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা, কিন্তু সেটা সাব ডিভিশন হাসপাতালের সঙ্গে চমৎকার ইয়ে করে করি। যেমন আমাদের একটা বিশাল বড় ইয়ে ছিল গত বছর সিআরপিএফ ক্যাম্পে, যে ওনারা বলেছিলেন 250-300 হয়ে যাবে, তো সাব ডিভিশন হাসপাতালে অত ক্যাপাসিটি ছিল না, তো আমরা তখন আসানসোল জেলা হাসপাতালকেও ডাকলাম। হ্যাঁ, এখন এইটা আনন্দ তুমিও জানো, আমরা একদিন আলোচনা করছিলাম এই যারা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে, এখন তো ব্লাড সেপারেশন হয়, মানে একটা ব্লাডে তিনজনকে দেওয়া হয়, সেটা আমাদের দুর্গাপুরে এখনো ব্যবস্থা নেই, সেটা আসানসোলে করতে হয়। হ্যাঁ, তো এইটা যদি একটু রেড ক্রস জোর দেয়, মানে আমি বলছি রেড ক্রসের যে নিজস্ব সর্বভারতীয় ক্ষেত্রে যে রাষ্ট্রপতি যার প্রধান, আমি বলছি যে তাহলে একটা বড় হবে তো কি, রক্ত সংগ্রহের যে শিবির ক্যাম্প করছো, এই ক্যাম্পটা বেশিক্ষণ করতে পারা যাচ্ছে না, কারণ যেটা আবার আসানসোলে যেতে হবে, শুধু রক্ত সংগ্রহের পর 4 ঘন্টার মধ্যে আসানসোলে পৌঁছানো দরকার, কিন্তু এটা দুর্গাপুর হলে কিন্তু ওই 1 ঘন্টা আরো বেশি সময়টা পেয়ে যেত, মানে আমি ঠিক বললাম কিনা যাই না। তো এইটা যদি তোমরা একটা চেষ্টা করো যে দুর্গাপুরে, এবং আমার নিজের কাছে যা খবরাখবর আছে এই ব্যাপারে বোধহয় সরকারি স্যাংশন যেটাকে বলি সেটা বোধহয় ইতিমধ্যে করা হয়েছে, তোমরা একটু যদি, আমিও শুনেছিলাম যে সরকার থেকে স্যাংশন, কিন্তু এটা না একটু আমাদের কাজকর্ম করানোর জন্য সময় অনেক সময় একটু ধাক্কাধাক্কি করতে হয়, তো এটা আনন্দ তুমি রেড ক্রস সোসাইটির মাধ্যমে বা তোমার অন্য যোগাযোগের মধ্যে একটু যদি ধাক্কাধাক্কি করো, আপনি যখন বলছেন এটা একটা চেষ্টা করব, সবসময় চেষ্টা করলে হচ্ছে না, অনেক কাজই হচ্ছে না, আমরা দেখছি তো অনেক কাজই হচ্ছে না। এটা আমার যা এসডিএম আছেন এখন, ওনার কাছে না বলে কিছু নাই, তো আমি বলছি যেটা তোমার চেয়ারম্যান আমাদের এসডিও সাহেব, তাকে এই ব্যাপারটা, আমার কাছে যতদূর খবর ভুল হতে পারে, যে এই ব্যাপারে কিন্তু অলরেডি টাকা আর্থিক স্যাংশন কিন্তু হয়ে রয়েছে, সেটাকে যদি এবার একটু ঠেলাঠেলি করে দেওয়া যায়, একটু দেখো চেষ্টা করে তোমরা। কিন্তু আমরা রেড ক্রস সোসাইটি দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক আনন্দময় ঘোষের কাছে অতিথি পেয়েছি। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ দ্বিপ্রহরিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস, প্রতি বুধবার ঠিক 2টোর সময় আমরা আপনাদের দরবারে হাজির হই। আনন্দের কাছে আমার আরও অনেক প্রশ্ন, কারণ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে সর্বভারতীয়ভাবে অনেক কাজ করে, প্রায় 1200 শাখা ভারতবর্ষে জুড়ে, প্রত্যেক জেলাতে আছে, প্রত্যেক মহকুমাতেই প্রায় আছে এগুলো। তো একটা হচ্ছে দুঃস্থদের চিকিৎসার ব্যাপার, বিশেষ করে দুর্গাপুরের দাঁত এবং চোখের দিকটা তোমরা দেখছো, রক্ত সংগ্রহের জন্য নানা রকম শিবির তোমরা করো, আর আরেকটা যেটা বলছিলাম চোখের ব্যাপারটা তো আমরা এতটাই মানে ইয়ে করি, আমার চেয়ারম্যান সাহেব যে একটা বাণী তুলে দিয়েছেন যে দুর্গাপুরে ক্যাটারেক্ট ফ্রি দুর্গাপুর, ছানিমুক্ত দুর্গাপুর গড়ে তুলতে হবে। একটা চমৎকার খবর যে দুর্গাপুর রেড
ক্রস সোসাইটি এটা কতদিনের মধ্যে, আগামী 2 বছর? দেখুন আগামী 2 বছর হচ্ছে, আবার তো ছানি হবে না, শেষ তো কন্টিনিউ করে যাবো, মানে কন্টিনিউ করে যাবো। ছানি মুক্ত দুর্গাপুর, ছানি নিয়ে কেউ থাকবেন না, এবং খুব কম খরচে আধুনিক চিকিৎসার মাধ্যমে তোমরা লেন্স বসাও। হ্যাঁ, সব লেন্স বসাও। লেন্স বা এখন তো নানা রকম আরো কিছু হচ্ছে, ফেকো হয় আমাদের, ফেকো করা, যেটা একটা প্রাইভেট হাসপাতালে গেলে যে খরচা হয় হয়তো তার অর্ধেক টাকাতে আমাদের ফেকো হয়। তো এইটা একটা আমাদের কাছে দুর্গাপুরের কাছে একটা বিশেষ খবর, আপনারা সবাইকে ছড়িয়ে দেবেন কথাটা, যে দুর্গাপুর রেড ক্রস সোসাইটির যে শাখা আছে তারা চাইছেন যে দুর্গাপুরকে ছানি মুক্ত করে। কেউ যদি চোখে ছানি, ক্যাটারাক্ট যেটা বলি, তা হয় এবং টাকার জন্য, অর্থনৈতিক কারণে সেই ছানি অপারেশন বন্ধ থাকবে না, একদম এটা নিশ্চিন্তভাবে বলা যায়। এবং সেই ক্ষেত্রে ভারতীয় রেড ক্রসের দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক আনন্দময় আছেন, তিনিও জানাচ্ছেন যে আসুন রেড ক্রস সোসাইটিতে, যথারীতি আমরা সমস্ত আধুনিক ব্যবস্থা নিয়ে আপনার চোখে দরকার হলে ফেকো বা লেন্স বসানো ইত্যাদি আমরা একটা কাজ করি মনে হচ্ছে। আমরা এই সময় এই রেড ক্রস সোসাইটি যে চোখের চিকিৎসা বা লেন্স বসানো, ছানি অপারেশন যেটা করা হয়, তার কোনো ছবি দেখি আমরা পাই কিনা, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি দর্শকদের। এই যে আমরা একটা ছবি পেয়েছি, এই তোমাদের কাজ। হ্যাঁ, এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। ভারতীয় রেড ক্রস দুর্গাপুর শাখা কাজ করছেন, এবং মনে হচ্ছে সদ্য বোধহয় কোনো অপারেশন শিবির করা হয়েছিল মনে হচ্ছে, এবং অনেক কমপ্লিট হয়েছে। আচ্ছা, একটা এই অপারেশনের পরে অনেক সময় চশমার দরকার হয়। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে চশমা দিই, একটা কালো চশমা আমরা প্রত্যেককেই দিই। হ্যাঁ, আচ্ছা, ওই আর ওষুধ যেটা হয় সেটাও আমরা দিই, বিনামূল্যে দিই। বিনামূল্যে দাও, এগুলোর জন্য পয়সা লাগে না, এইগুলোর জন্য পয়সা লাগে না। আচ্ছা, একটা জিজ্ঞেস করে নি, ধরো চোখের ছানি পড়া ছাড়া আরো তো নানা রকম অসুখ হয় চোখে, সে চিকিৎসা, সব চিকিৎসা হয় আমাদের এখানে, সব ধরনের। সুব্রত নিজে বসেন নিয়মিত? হ্যাঁ, প্রত্যেক বুধবার বসেন, প্রচুর পেশেন্ট। কিন্তু একটা এর মধ্যে জিজ্ঞেস করিনি, আমার সেক্রেটারি এত পেশেন্ট, ওরে বাপরে বাপরে। এখানে আপনারা জানেন প্রিয় দর্শকরা, এখানে বসে আমরা আলোচনাও করেছি যে দুর্গাপুরে মৃতদেহের কর্নিয়া আর একজন অন্ধকে দৃষ্টিশক্তি দিতে পারে, চক্ষুদান আমরা বলি এটা, এবং দুর্গাপুরে এটা খুব কাজ করছে নানা জনের কাছে মারা গেলে পরে। কিন্তু কর্নিয়া গ্রাফটিংটা এটা এখানে আমাদের দুর্গাপুরে এখন কর্নিয়া গ্রাফটিং হয় না, সবচেয়ে কাছে বোধহয় বাঁকুড়াতে বোধহয় কর্নিয়া গ্রাফটিং, বাঁকুড়াতে হচ্ছে, বর্ধমানে হচ্ছে, দুর্গাপুরে আমাদের কর্নিয়া গ্রাফটিং কোথাও হচ্ছে না। কিন্তু কর্নিয়া গ্রাফটিং এর জন্য ডিএসপি হাসপাতালের সঙ্গে করা হয়েছিল ব্যবস্থা, কিন্তু ওনারা যাই হোক এগিয়ে এলেন না এখন। কিন্তু আমি বলছি যে আমাদের একটু প্রত্যাশা বেড়ে যায় তো, কিছুটা যেমন আমরা বলি না, বসতে পেলে শুনতে চাই, তো যখন চোখের এত রকম চিকিৎসা তোমরা করছো, রেড ক্রস সোসাইটি কর্নিয়া গ্রাফটিং ব্যাপারটা চালু করতে পারবে কিনা, হয়তো সময় নিতে পারে কিছুদিন, যেটা একটা দুর্গাপুর রেড ক্রস সোসাইটিতে কর্নিয়া গ্রাফটিং হয়, অন্ধজনে দেহ আলো। হ্যাঁ, এটা তো আমাদের ব্লাইন্ড লিফ সোসাইটির একদম মূল মন্ত্র, অন্ধজনে দেহ আলো। ঘটনা হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট এক একটা কাজ যদি ঠিকমতো সুষ্ঠুভাবে করে না, সমাজটা দেখবেন অটোমেটিক্যালি এগিয়ে যাবে, সব কিছুই সুষ্ঠুভাবে হবে। এই কাজটা ব্লাইন্ড লিফ সোসাইটি করুক, ওরা অগ্রণী ভূমিকা নিয়েছে এটা, ব্লাইন্ড লিফ সোসাইটি। ওদের ব্লাইন্ড লিফ সোসাইটি এত ভলেন্টিয়ার আছে, তারা আসানসোলে, এই বর্ধমানে পাঠাচ্ছেন, কখনো বাঁকুড়ায় পাঠাচ্ছেন, কখনো কলকাতাতেও পাঠাচ্ছেন। হ্যাঁ, এখন একই সমস্যা যেটা আমরা আগে রক্ত সংগ্রহের ক্ষেত্রে বলছিলাম না, এখন কর্নিয়া তো মারা যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হয়, আবার সেটাকে নিয়ে পাঠাতে হয়, এবং আমাদের সবচেয়ে কাছে বাঁকুড়া এবং বর্ধমানে যাতায়াতের একটা সময় লাগে, এইগুলো সমস্ত নিয়ে একটু তো অসুবিধার মধ্যে পড়তেই হয়। তো সেই জন্য আমরা যদি দুর্গাপুরে
আমরা আমাদের শহর দুর্গাপুর, আমরা তো চাই যে দুর্গাপুর অনেক কিছু হোক, আমরা চাই। হ্যাঁ, যেমন একটা বললাম যে আমাদের এখানে ব্লাড সেন্টার হতে পারে কিনা, আরেকটা বলছিলাম যে চোখের এই কর্নিয়া গ্রাফটিং হতে পারে কিনা। এগুলো ভারতীয় রেড ক্রস এবং দুর্গাপুর শাখা যে ধরনের কাজ করে না, এগুলো দেখে আমাদের প্রত্যাশা আরও বেড়ে যায়। আরও এটা হয়, এটা আরও যে এত কাজ করো তোমরা, আমি এত জানতাম না যে এত রকম কাজ করে। আচ্ছা, আমরা অন্য কিছু কাজের খবর আমরা আরেকটা যেটা সবথেকে ভালো কাজ করি, যেটা ভিলেজে আমরা মানে হেলথ চেক আপ ক্যাম্প করি। মানে এইরকম নয় যে একবার করে চলে এলাম, ওই রকম না। আমরা একটা যেমন বাঁশিয়াতে আমরা মাসে 2 বার যাই, 15 দিন অন্তর। ডাক্তার, ওষুধ সব কিছু আছে, কারণ বাঁশিয়াটা এমন একটা জায়গায় আশেপাশে অনেকগুলো ভিলেজ আছে, এবং আদিবাসী বলুন বা বলুন, একটু যাই হোক প্রান্তিক মানুষের বসবাস প্রচুর ওইদিকে। তারা কিন্তু ওই হেলথ চেক আপ ক্যাম্পে, হেলথ চেক আপ নয়, একদম ডাক্তার, রীতিমতো ভালো ডাক্তার ফাক্তার নিয়ে আমরা যাই। কিন্তু না, এইটা আমি তো বলছি, এটা আমাদের দুর্গাপুরে আরও কিছু সংস্থা যারা গ্রামে গ্রামে যে স্বাস্থ্য শিবির বা এরকম করে। হ্যাঁ, কিন্তু আমি এটা একটু তোমায় জিজ্ঞেস করছি, কিন্তু হয় কি একবার গেলাম, ফলো আপ হয় না। মানে কারো চিকিৎসার জন্য ওষুধও দেওয়া হলো, তারপরে সেই রুগীটা কেমন আছে, হলো কিনা, এটার খোঁজ খবর হয় না। এইটার জন্যই আমরা প্রত্যেক 15 দিন অন্তর ওই একই জায়গায় আমরা বসি। চমৎকার, যাতে ওই পেশেন্টগুলো আসছেন, ডাক্তারবাবু আমি ভালো আছি, ডাক্তারবাবু আমার এই প্রবলেম হয়ে গেছে, ডাক্তারবাবু এই, মানে এটা জরুরি। এই জন্য আমার কিছু অভিজ্ঞতা দেখেছি, তারা অত্যন্ত নামী মানুষ, ভালো মানুষ, কিন্তু তারা ওই স্বাস্থ্য শিবির করেন, হই হই করে একটা হলো, তারপরে সেই রুগীর কি হলো না হলো তারা খোঁজ খবর রাখেন না, যেটাকে আমরা ফলো আপ বলি। সেখানে ভারতীয় রেড ক্রস দুর্গাপুর শাখার আমাদের যে যুগ্ম সম্পাদক আনন্দবাবু জানাচ্ছেন যে না, তা নয়, নিয়মিত শিবির যেটাকে আমরা বলি, যে এবং একই জায়গায় দাঁড়িয়ে এটা করা, এটা একটা ব্যাপার। অর্থাৎ যেটা প্রথমে বলেছিল যে দুস্থ মানুষের চিকিৎসাটা সর্বাধিক গুরুত্ব তোমরা দাও। তার মধ্যে আমরা দাঁত, চোখ ইত্যাদি কয়েকবার বলেছি। তোমাকে আমি শুরু একটা জায়গা বলছিলাম যে অন্যান্য জায়গাতে আমি রেড ক্রস শুনেছি যে প্রাকৃতিক দুর্যোগের সময় তারা রিলিফ নিয়ে যায়। দুর্গাপুর শাখা কি এরকম কাজ করছে? দুর্গাপুর শাখা একটা সময় এসব কাজ করতো, কিন্তু সত্যি কথা বলতে কি, এইসব কাজ করার লোকের এত অভাব হয়ে যাচ্ছে না, ভাবতেই পারা যায় না। কাজ করার জন্য এগিয়ে আসার লোকের অভাব খুব কম। মানে আমরা যাকে বলি, আমরা যেটা দিই, আমরা যেটা বলি নিরপেক্ষ এবং স্বেচ্ছাসেবা, স্বেচ্ছাসেবা দেওয়ার ক্ষেত্রেটা এইটা খুব দুঃখের ব্যাপার হয় যদি দুর্গাপুর শহরে ভলেন্টিয়ার না পাওয়া যায় কাজ করার জন্য, এই ধরনের সমাজসেবার জন্য। সেটা তো দুর্গাপুর যেখানেই যে পৌঁছাক, এটা খুব দুঃখের ব্যাপার হবে যে আমাদের এই কারখানা শহরে সমাজসেবা করার জন্য ভলেন্টিয়ার নেই। অথচ এটা তো অভাব ছিল না, তোমরা তো কাজ করেছো এই সময়, তোমরাও তো ভলেন্টিয়ার হিসাবে। অভাব চিরদিনই ছিল, তাই অভাব চিরদিনই ছিল। দেখবেন যে সংস্থায় কাজ করছে ওই কয়েকটি লোকই, তাতে আপনি ব্লাইন্ড লিফ সোসাইটি বলুন, আমার রেড ক্রস সোসাইটি বলুন, বা আরও যেসব ইয়েগুলো আছে, ওই কয়েকটা লোকের মধ্যে। এইটা আমরা অবশ্য আবার নেই করেও এই ধরো এই আমাদের যে সোশ্যাল এক্সপ্রেসের আলোচনা করছি আমরা গত কয়েক মাস ধরে, সেখানেও কিন্তু আবার দুর্গাপুরের বিভিন্ন ধরনের সমাজ সংস্থা এরকম 2 জন 4 জন 10 জন করে তারা কিন্তু নানা ধরনের কাজ সার্ভিস দিয়েও চলেছে। হ্যাঁ, নিশ্চিত। একটা কথা বোধহয় কিন্তু রেগুলার বেসিসে যে সার্ভিস দেওয়াটা, আর একটু প্রত্যেক দিনের সার্ভিস দেওয়াটা, যেটা রেড ক্রস আমরা কি প্রত্যেকটা দিন সার্ভিস দিই, প্রত্যেকটা দিন, ছুটির দিনটা ছাড়া 2 বেলা। আরেকটা বোধ হয় আনন্দ, জানি না, আমি তো আমার বয়স্ক হয়েছে আমার, যে দুর্গাপুরে এই ধরনের কাজকর্ম যারা শুরু করেছিলেন বা করেছেন, তারা তাদের বয়স যখন 20, 25, 30 তার মধ্যে কিন্তু তারা এই সমস্ত কাজের সঙ্গে নানাভাবে যুক্ত হয়ে গেছেন। আজকে যারা 20, 25, 30-এর ছেলেমেয়েরা আছেন তারা অনেক সংখ্যায় কম আসছেন, এটা আমার মনে হয়েছে। তারা আসছেই না, কারণ এখনও যার জন্য বিভিন্ন সংস্থায় তরুণদের দেখা যাচ্ছে না, এটা বলতে যাচ্ছে। একটু তারুণ্য ছাড়া যে কোনো জিনিস এগিয়ে যেতে খুব প্রবলেম হয়। তারুণ্য মানে তরুণরা আসছেই না, কোথায় আসছে তো? আচ্ছা, না, একটা তোমার একটু সংগঠন কথা জিজ্ঞেস করি। ধরো এই যে রেড ক্রস সোসাইটি দুর্গাপুর শাখা, এমনিতে নির্দিষ্টভাবে আছে স্থানীয় এসডিও যিনি হবেন, চেয়ারম্যান হবেন, এবং বাকিকে এর কোনো কমিটি হয় না? হ্যাঁ, কমিটি হয়। আচ্ছা, ওটা ওই কমিটিটা আমাদের চেয়ারম্যানের হাতে দেওয়া হয়, এসডিও সাহেব
ইয়ে করেন। এর আগে হতো ডিএম পাঠাতেন কমিটিটা, এখান থেকে পাঠানো হতো ডিএম। নিয়ম যা ডিএম ওইভাবে সবটা তো জানেন, আপনি তো খবর নিয়েই করেন। হ্যাঁ, খবর নিয়ে করেন। এখন আমার চেয়ারম্যান তো অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের ইয়েতে। না এটাতে কি সেটা দুর্গাপুরের মহকুমা শাসক, আমাদের এটা বলতেই পারি যে দুর্গাপুরের বিভিন্ন সংস্থা, নানা ধরনের সংস্থার সঙ্গে কিন্তু যথেষ্ট উৎসাহের সঙ্গে যুক্ত থাকে। খালি প্রশাসনিক কাজকর্ম তো থাকে, ভীষণ ব্যস্ত থাকে তার মধ্যে, সেটা আমাদের বলতেই হবে যে কোনো আলোচনাতে। না আমরা যেটা বলছি তোমাকে, যে ধরো রেড ক্রস সোসাইটি, ধরো আমি বলছি যে আমরা শুরুতে যেটা বলি যে দর্শকরা হয়তো অনেকে আছেন তারা নানা রকম কাজকর্মে যুক্ত হতে চান, কোথায় কিভাবে জানেন না। তো রেড ক্রসের কি কোনো এরকম মেম্বার টেম্বার হয় নাকি, যে কেউ চাইছে যে আমি মেম্বার হব, আমি একটু কাজ করতে চাই, কিভাবে যাব, কার কাছে যাব? আমি একটা কথা বলবো, কাজ করতে গেলে মেম্বার হতে হবে এমনি কোনো বাধ্যবাধকতা আছে? না না না, তা নেই তা নেই তা নেই, না তবুও স্বতঃস্ফূর্ত আছে। ঠিক কথাই, কাজ করুক না, মেম্বার তো হবেই। মেম্বার তো কাজ এমনি তখন বলবে যে না আমিও মেম্বার হবো, তাকে এমনি বলবে না তুমি মেম্বার হও ভাই, তাকে বলার দরকার না, আমরাই বলবো আচ্ছা 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 যে আপনি মেম্বার হন। তো দর্শকরা যা রেড ক্রসের এই নানা কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হতে চান, বা তাদের পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে যুক্ত করতে চান, তারা যে কোনো দিন দুর্গাপুরের এই রেড ক্রস অফিসটা কোথায়? রেড ক্রস অফিসটা হচ্ছে আপনার সেল ট্যাক্স অফিস আছে তার পাশে, রেড ক্রস ভবন। আমাদের রোডটার নাম হচ্ছে রেড ক্রস রোড। যে দুর্গাপুরে যে ফায়ার ব্রিগেড অফিসটা রয়েছে, ফায়ার ব্রিগেডটা রয়েছে তার পেছনটাতে। চিনতে কোনো অসুবিধার কোনো কথা নেই। দুর্গাপুরে যে ফায়ার ব্রিগেডটা, মানে সিটি সেন্টারের যে ফায়ার ব্রিগেডটা, ঠিক তার পিছনেই হচ্ছে রেড ক্রস ভবন। ওই রাস্তাটার নামই হচ্ছে রেড ক্রস রোড। হ্যাঁ, ওটা ওদিকে যে, তাই তো, রেড ক্রস রাস্তাটার নাম। তো ওইখানে গেলে পরে রেড ক্রস ভবন আছে, এবং প্রতিদিনই যেমন একটা বললাম যে দুস্থ রোগী যারা আছেন বা যে কেউ, মানে ওইভাবে তো সার্টিফিকেট তো নিয়ে যেতে হবে না দুস্থ বলে, মানে যে কেউ যেতে পারবেন, যদি চান ওখানে চিকিৎসা করাতে পারবেন, প্যাথোলজিক্যাল টেস্ট করাতে পারবেন কম খরচে, ফিজিওথেরাপি কম খরচে করাতে পারবেন। অন্য ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী যদি আপনি প্যাথোলজিক্যাল টেস্ট করাতে চান সেটা ওখানে করাতে পারবেন। এছাড়া চোখের ছানি এবং দাঁতের ক্ষেত্রে, আচ্ছা দাঁতের ক্ষেত্রে কি কসমেটিক্স চেঞ্জগুলো হয়, মানে দাঁত তোলা হলো বা মাড়ি চিকিৎসা হলো, দাঁত লাগানো হয়? লাগানো হয়, আমি জিজ্ঞেস করছি এটা। লাগানো হয়। আর আমার ডক্টর উৎপল মুখার্জিও আসেন আমার ওখানে। আচ্ছা, না ডক্টর উত্তম মুখার্জি নামি মানুষ, তো সেই সুযোগটা কিন্তু আমাদের রেড ক্রস সোসাইটি দুর্গাপুর করেন। এবং আপনারা যে কোনো দিন যারা এইসব কাজে যুক্ত হতে চান, সামাজিক কাজে কিছুটা সময় আছে, তরুণরা নানা কারণে ব্যস্ত হয়তো, কিন্তু যারা মধ্যবয়সী আছেন বা আমি বলবো শরীর স্বাস্থ্য ভালো আছে, সত্য নিজের চাকরি থেকে অবসর নিয়েছেন, সেই সব মানুষ যারা আছেন তারা কিন্তু কিছুটা সময় এই কাজে দিতে পারেন। সেই ক্ষেত্রে রেড ক্রস সোসাইটি আনন্দ বেশ জোরের সঙ্গে ধমক দিয়ে বললো যে মেম্বারটা হতে আপনি আসুন না, কাজ করুন, হ্যাঁ আমরাই বলবো আপনাকে সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আপনারা আসুন সেই কাজকর্মের মধ্যে। এবং আমাদের অফিসটা আরেকবার হচ্ছে যে আমাদের সিটি সেন্টার রেজিস্ট্রি অফিস আছে, মানে যেখানে দলিল টলিল তৈরি হয় বাড়ি ঘর জমি ধরে, সেইখানটার উল্টো দিকে সেটা, বা পাশে, হ্যাঁ পাশে, বা আমাদের যে ফায়ার ব্রিগেড আছে সিটি সেন্টারে, সেটা অনেক পরিচিত জায়গায়, LIC বিল্ডিং এর পাশে দিক দিয়ে আসতে পারে, ঠিক তার পিছনে রেড ক্রস ভবন আছে। আচ্ছা, এই রেড ক্রস ভবন তোমাদের কতদিন ধরে হচ্ছে? ধরো 50 বছরের মধ্যে? 50 বছর হচ্ছে। এটা রেড ক্রস আমাদের প্রথম ইয়ে হয় ওল্ড কোর্টে, ইনার যাদের নাম বললাম, ওই যে ডক্টর মদন দত্ত, ডক্টর গৌরব চ্যাটার্জি, ডক্টর অলোক সান্যাল, আমার মাননীয় বলরাম দে, এটা ওল্ড কোর্টে এটা স্থাপিত করেছে। ওল্ড কোর্টে তো সত্যি সত্যি আমাদের যখন দুর্গাপুর মহকুমা হয়, মহকুমা কেন্দ্র কিন্তু ওল্ড কোর্টই ছিল তখন, মানে শুরুতে 68 সালে যখন মহকুমা হয় আমাদের, সেটা কিন্তু ওইখানটাই সবটা ছিল। SDO ওখানে বসতেন, মানে আমাদের প্রথম SDO। পরে তো আমাদের প্রশাসনিক কেন্দ্র বলতে সিটি সেন্টার এই জায়গাটা আমরা চলে আসি। তো তাহলে মানে আমি একটা জিনিস জানতে চাইছি কি আনন্দ, যে রেড ক্রস সোসাইটি এই যে বিপুল কাজকর্ম, মানে এই যে ধর ভবন করেছো, এত চিকিৎসার খরচ, এগুলো কিভাবে চালাও তোমরা? যেমন ভবনটা হয়েছে ধরুন 1986 সালে, ওটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, তারপর ধীরে ধীরে গড়ে উঠেছে। বিভিন্ন মানে মহানুভব মানুষ বিভিন্নভাবে দান করে, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ রড দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ মানে পরিশ্রম দিয়েছেন, এইভাবে বড় বিল্ডিংটা গড়ে উঠেছে।
নানা জনের সাধারণ মানুষের অনুদানে, সাধারণ মানুষের অনুদানে এই বিল্ডিংটা গড়ে উঠেছে। আমি কারণ 2-4 জন নাম করলে বাদ পড়ে গেলে না, কেউ হয়তো কম বেশি যেরকম হয় সেটা আমরা সবাইকে সম্মান জানাচ্ছি। সাধারণভাবে সাধারণ মানুষের অনুদানে কেউ কম বেশি যেরকম হয়েছে, হ্যাঁ এই বিল্ডিংটা গড়ে উঠেছে। আর এমনি দৈনন্দিন খরচা কি হয়েছে? দৈনন্দিন খরচাটা যেমন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো একটা ইয়েতে, সেখানে আমাদের চোখের ডাক্তারও নিয়ে গেছিলাম, যে ছানি ডিটেকশন ক্যাম্প, ছানি নির্ণায়ক ক্যাম্প। এবার ওখানে ছেলেগুলো বলছে দাদা ফ্রিতে হবে তো? হ্যাঁ ফ্রিতে হবে। ফ্রিতে কেন হবে না? বলে যেটা লাগবে তুমি আছো আমি আছি, দুজনে মিলে 50-50 করে দেবো। হ্যাঁ দাদা ঠিক, খুব খুশি সে। বলে এইভাবেই হয়। আর আমাদের যে একটা ফার্স্ট এড ট্রেনিং হয় না, ওইটার থেকে আমরা কিছু আশা করি, ওইটার থেকে কিছু এসে ওই ভলেন্টিয়ারদের টাকা পয়সাগুলো টুকটাক চলে আসে। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেড ক্রস সোসাইটির অন্য একটা কাজ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কাজ, ফার্স্ট এড ট্রেনিং দেওয়া। এটা তোমরা করো? আমরা করি, রেগুলার বেসিসে এটা হয় আমাদের। আচ্ছা, কীরকম এটা? আগে রেড ক্রসেরই অঙ্গ ছিল একটা সেন্ট জন অ্যাম্বুলেন্স, তারাও ফার্স্ট এড ট্রেনিং দিচ্ছে। সেন্ট জন অ্যাম্বুলেন্স, হ্যাঁ। এখন তো তাদের কোনো আমি দেখতে পাই না, কোথাও অফিস আছে বা কিছু আছে দেখতে পাই না। এখন ফার্স্ট এড ট্রেনিংটা আমরাই দিই, সমস্ত স্কুল, কলেজ, ইন্ডাস্ট্রি। তোমরা এটা নিয়মিত করো? নিয়মিত করি এটা আমরা, মানে ফার্স্ট এড ট্রেনিং। হ্যাঁ, ভালো ভালো ট্রেনার আছে আমাদের, ফার্স্ট এড ট্রেনিংটা। এটা বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ হয়? হ্যাঁ। কতদিনের কোর্স এটা? এটা অ্যাকচুয়ালি 5 দিনের কোর্স, কিন্তু মানে এক্সাম নিয়ে, শেষ দিন একটা এক্সাম নিয়ে 5 দিনের হয়। অনেক সময় কি হয় যে না আমাদের 3 দিনে করে দিতে হবে, তখন 3 দিনে করতে গেলে কি হয়, ক্লাসের টাইমটাকে বাড়িয়ে দিতে হয়, মানে ঘন্টা হিসাবে বলা যায়। ঘন্টা হিসাবে। তো এগুলো বিভিন্ন স্কুল বা কলেজে তোমরা যাচ্ছ, এবং সেখানে তারা এটা কীরকম উৎসাহ দেখছো এই ফার্স্ট এড ট্রেনিং নেওয়ার ব্যাপারে? উৎসাহ তো আছে, কিন্তু তাদেরও তো উৎসাহ তো যখন হচ্ছে তখন মনে হবে যে হ্যাঁ এরপরে আবার ডাকবে তারা, কিন্তু কই সেইভাবে তো। এইটা মানে ধরো কোর্স ফি যেগুলো, সেগুলো কীরকম, খুব বেশি লাগে কোর্স? না, খুব বেশি লাগে না। আচ্ছা, স্কুল কলেজের কোর্স ফিসটা খুবই কম। মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ এইটার আমাদের আরেকজন আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন, উনি দায়িত্বে আছেন। উনি হলে বলে দিতেন যে ক টাকা লাগে, কারণ পয়সা তো লাগবেই। ট্রেনার আছে, 2টো ভলেন্টিয়ার আছে, পয়সা তো কিছু লাগবে, ট্রেনারকে ভালোই টাকা দিতে হবে। আচ্ছা, ধরো এমনিতে তোমার বলছি, কেউ যদি ধরো তার পাড়াতে বা চেনা জানা একটা অঞ্চলে রক্তদান শিবির করতে চায়, তোমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাহায্য করো? একদম একদম, পুরো সাহায্য করে দেবো আমরা করি তো। মানে অনেকে একটু উৎসাহ হয়তো যে আমি একটা করি এখানে, ডেকে ডেকে হয়তো মা বাবার স্মৃতিতে একটা ব্লাড ডোনেশন কম হবে, আমাদের বললেই আমরা করে দেবো। বাহ, সব অ্যারেঞ্জমেন্ট করে। এটার মধ্যে মিনিমাম কতজন ডোনার হলে তোমাদের সুবিধা হয় করতে? দেখুন, মিনিমাম বলে তো কিছু হয় না। 10 জন, যেমন এই গ্রীষ্মকালে 10 জন পেলে 10 জনই, 5 জন পেলে 5 জনই। কিন্তু তো আমার প্রিয় দর্শকদের মধ্যে আমি জানি অনেক উৎসাহী মানুষ আছেন যারা এই রক্তদান শিবির করতে চান। তারা কিন্তু অন্য জায়গায় ঘোরাঘুরি না করে সরাসরি রেড ক্রস সোসাইটির সঙ্গে যোগাযোগ করুন যে কোনো দিন, এবং সেখানের থেকে আপনারা সব রকম যা কিছু সাহায্য দরকার সেটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তো অন্তত খুব জোর দেবো, এ ব্যাপারে কিছু বিতর্ক আছে ঠিকই, তবুও বলবো যে রেড ক্রস সোসাইটি যে রক্তদান শিবির করে, রক্ত সংগ্রহ করে কিন্তু আমাদের সরকারি হাসপাতাল, এবং আপনারা জানেন যে বেসরকারি হাসপাতালে রক্ত সংগ্রহ এবং পরবর্তী ক্ষেত্রে রক্ত বিতরণের ক্ষেত্রে অনেক রকমের গোলমাল, অনেক রকমের অভিযোগ আমরা পাই, কিন্তু এক্ষেত্রে রেড ক্রস সোসাইটি সরাসরি সরকারি হাসপাতালে। তো এটা কেউ যদি উৎসাহী হন, তারাও কিন্তু রেড ক্রস সোসাইটির এটাও একটা কাজ, তারা কিন্তু সেখানে যেতে পারেন। সামনে কিছু ভাবছো যে কি হতে পারে, কি করব? যেমন আমি তোমায় 2-3টে আবার অনুরোধ জানিয়েছি, যে কোনোভাবে, যেমন একটা হচ্ছে যে আমাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড সেপারেশনের একটা ব্যাপার যদি তোমাদের চাপে করতে পারেন, আমাদের বর্তমানে এসডিও আছেন তাকে দিয়ে এটা একটা কাজ যদি করতে পারো নিয়মিত। আরেকটা হচ্ছে যে খুব খরচাবহুল, আমি জানি না, আমার ধারণাই নেই,
কর্নিয়া গ্রাফটিংয়ের থেকে চোখের দিক থেকে একটা ব্যাপার হয়ে যেতে পারে একদম, মানে দুর্গাপুরে একটা বিশাল ব্যাপার কাণ্ড হয়ে যেতে পারে যদি এটা সম্ভব কোনোভাবে হয়, কারণ তোমাদের ডাক্তারবাবু আছেন চোখের, তিনিও হতে পারেন। আর আচ্ছা তোমাকে আরেকবার যে শুনি, ওখানে চোখের অন্যান্য চিকিৎসা হয় ছানি ছাড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখের সব ধরনের চিকিৎসা হয়। আচ্ছা, কিন্তু আমরা অপারেশনটা, ছানি অপারেশনটা রেগুলার করি, প্রত্যেক মাসে একবার করে করি। আচ্ছা, একটা তোমার যে হচ্ছে ধরো চোখের হোক দাঁতের হোক যেরকম হোক বা অন্য চিজ হোক, ধরো ওখানে যাওয়ার পর চিকিৎসা করলেন, ওষুধপত্র দিলেন, দরকার মতো উনি কোথাও রেফারও করেন যে না এটা এখানে আর হবে না, এবার তুমি অন্য এখানে যদি না হয় উনি বলে দেবেন, সেটা করে। আচ্ছা, এই যে রেফারটা করা হয়, কথার কথা তুমি বলছি, আমাদের তো এই নিয়ে অনেক ভোগান্তি অনেক সময় হয়েছে, তোমার অভিজ্ঞতা আছে। এই রেফার করলে কি সরকারি জায়গাতে রেফার করেন না বেসরকারি জায়গায় রেফার করেন না? কেন বলছি, অনেক ভোগান্তি হয়েছে এই নিয়ে, মানে আমাদের রোজকার কাজ তুমি জানো, প্রায় চেঁচামেচি করতে হয়। তো এই যে রেফার করেন সেগুলো প্রয়োজনীয় যেখানে দরকার, যে চিকিৎসাটা ভালো হয়, যেখানে চিকিৎসাটা ভালো হয় সেখানেই করেন। আবার ডক্টর সুব্রত মুখার্জি এই চোখের ব্যাপারটা খুব ভালো করেন, খুব ভালো জানেন কোন ডাক্তার কোন হাসপাতালে কটা ডাক্তার কটা কি, উনি খুব ভালো জানেন। উনি সেই জায়গাতেই রেফার করেন যে আপনি অমুকের কাছে চলে যান। আচ্ছা, তো প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ দ্বিপ্রাহরিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার বেলা 2টো থেকে 1 ঘন্টা ধরে আমরা দুর্গাপুরের বিভিন্ন সামাজিক সংস্থা বা কোনো ব্যক্তি মানুষ যারা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন, প্রধানত স্বেচ্ছাসেবক হিসাবে, স্বেচ্ছাসেবক নিয়ে আনন্দনের কথা বলছেন। আজকে আমরা ভারতীয় রেড ক্রসের দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক আনন্দময় ঘোষের সঙ্গে আমরা কথা বলছি। আনন্দময় নানাভাবে সামাজিকভাবে অন্যান্য কাজেও যুক্ত আছে, সেগুলো আজকে আমরা আলোচনা করব না। কিন্তু আমরা যেটা জানতে পারলাম, যে কথাটা আমাদের অনেকেরই জানা ছিল না, যে দুর্গাপুর শাখা এই রেড ক্রস সোসাইটি কী কী কাজ করে। যারা যুক্ত হতে চান এই ধরনের কাজকর্মের সঙ্গে নানাভাবে, তারা কিন্তু যে কোনো দিন রেড ক্রস সোসাইটি ভবন, সেখানে আসলে পরে তারা যোগাযোগ পাবেন। সেখানে নির্দিষ্টভাবে লোকজন থাকে, তোমাদের অফিস 9টার পর থেকে, সকাল 9টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি সবসময় লোক থাকে। আচ্ছা, তো সেখানে থাকে, সেখানে সেভাবে যেহেতু দুবেলায় ডাক্তার বসেন, তার মধ্যে তো আমরা তো থাকছি, আমরা তো আছি। আচ্ছা, এই যে তোমাদের ধরো প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয় প্রধানত, এই তো মেশিনপত্র, নানা রকমের মেশিনপত্র দরকার। নানা এবার বলি, আমাদের আগে একটা সময় নিজস্ব প্যাথো ল্যাব ছিল, সেটা যাই হোক করোনার সময় হোক বা হোক বন্ধ হয়ে গেছিলো, সব নষ্ট হয়ে গেছিলো। এখন আমবাগানে এসআর দাস প্যাথো ল্যাব বলে একটা আছে, খুব ভদ্রলোক, উনি এখানে প্রত্যেকটা দিন একটা পাঠিয়ে দেন, তিনি ব্লাড কালেকশন করে নিয়ে চলে যান, তারপর সন্ধ্যাবেলায় আবার রিপোর্টগুলো দিয়ে যান। আচ্ছা আচ্ছা, বাহ। না, তাতে আমাদের যারা রোগী তাদের তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না, তাদের তো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা নেই। আর যেটা বলছিলাম যে যাদের সঙ্গে টাই আপ হয়ে আছে, তাতে ইউএসজি হোক বা আরো বড় কিছু হোক, এক্স রে হোক, ওই যে সনকা আছে, আর সিটি স্ক্যান বলে একটা আছে, ক্যানেক্স, আচ্ছা আচ্ছা, ওদের সঙ্গে টাই আপ আছে, 40% ডিসকাউন্ট। সনকার লোক এখানে আসে না, ওখানে যেতে হয়। সনকা মানে ওইখানে নয়, এই যে বিগ বাজারের পাশেই আপনারা দেখবেন সনকার একটা ইয়ে আছে, ল্যাব আছে, সমস্ত কিছু টেস্ট হয় ওখানে। এক্সরে টেক্সরে হয় সেখানে, ওখানটা হয়, সবকিছুই হয়। এক্সরে হয় কিনা আমি ঠিক খেয়াল করিনি। এটা একটা নতুন খবর যে আপনারা গেলে পরে ওখানে গেলেও, ওখানেও যদি আপনারা প্যাথোলজিক্যাল টেস্টগুলো করেন, সেখানেও কিন্তু 40% সেখানে একদম, সেটা একটা বড় সুবিধা, কোনো সন্দেহ নেই সেখানে। এবং সেটাও রেড ক্রস সোসাইটি সেই কাজটাও করে দেয়। কিন্তু রেড ক্রস সোসাইটি থেকে হয়ে আসতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই রেড ক্রস সোসাইটির মাধ্যমে আসতে হবে। আচ্ছা, তোমাদের এটা জিজ্ঞেস করছি, তোমাদের এমনি অর্থোপেডিক কাজকর্ম, হাড় গোড় ভাঙা, প্লাস্টার, এই সমস্ত আমাদের এখনো এই ব্যবস্থাটা নেই না। কিন্তু সাধারণ চিকিৎসা, যেটা মেডিসিন, সাধারণ চিকিৎসক আছেন আমাদের, এমডি আছেন একজন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডাক্তার বড় আসেন, কিন্তু অর্থোপেডিক এটা আমাদের সেই সেটআপটা এখনো গড়ে উঠতে পারি না। রেড ক্রস সোসাইটির কাজ তো ধরনটা তো আলাদা। রেড ক্রস সোসাইটি তো হাসপাতাল না,
সেটা তো না, রেড ক্রস সোসাইটি হাসপাতাল আমরা সেটা প্রত্যাশা করছি না, আমরা মনে হচ্ছে এইটুকুই যে সুবিধাটা পাই সেটাই অনেক সুবিধা, কোনো সন্দেহ নেই সেটা। আর একটা তো আমরা জানতে পারলাম যে সবচেয়ে যেটা আনন্দ আক্ষেপ যে স্বেচ্ছাসেবক পাওয়া যাচ্ছে না, ভলেন্টিয়ার পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যেন যে দুর্গাপুরে এই ধরনের আমরা যে আলোচনাগুলো করি সোশ্যাল এক্সপ্রেসে, এর মাধ্যমে যোগাযোগ করে তরুণরা কিংবা আমি তো বললাম চাকরি বাকরি থেকে সদ্য অবসরপ্রাপ্ত যারা শরীর স্বাস্থ্য ভালো আছে তারাও কিন্তু এই মুভমেন্টের সঙ্গে, এই আন্দোলনের সঙ্গে যোগ দিতে পারেন। তাতে কিন্তু একটা আলাদা আনন্দ পাবেন, নিজে কাজ করে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হবে, সেটা একটা বড় ব্যাপার। সেটা কিছু কিছু মানুষ আছেন যে যে রেড ক্রসের কি কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন না কেন? হ্যাঁ, না এটা তো একটা ব্যাপার, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজস্ব আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিন্তু কি কাজ হচ্ছে আমার মেম্বার তিনি বলবেন যে কি কি কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও, তা তো আসা উচিত। সেটা ঠিক, এটা বলতে তাতে তো আসা উচিত না। কিন্তু এটা দেখো একটা তো ব্যাপার, এই যে আমরা কেন আজকে এই অনুষ্ঠান করছি, একটা তো প্রচারের দিক আছে আনন্দ, যে রেড ক্রস সোসাইটি এইরকম কাজ করে জানেই না। রেড ক্রস সোসাইটিতে প্যাথোলজিক্যাল টেস্ট হয়, আমি তোমাকে বলছি আমি জানি না কজন জানে। ধর রেড ক্রস সোসাইটিতে 50 টাকা দিয়ে গেলে একজন নামি ডাক্তারবাবুর আমার দেখে দেবেন, এটা কজন জানে আমি জানি না। আমি বলছি যে এইগুলো একটু প্রচারের দরকার। সেক্ষেত্রে তোমরা যদি এটাকে ফেসবুকে বা আমরা যেটাকে বলি সোশ্যাল মিডিয়া, সেটা নিয়মিত প্রচার করো, তাহলে অনেক লোক হয়তো আর কিছু না পারুক ওইটা কোনো সময় দেখে সে বলে এই রেড ক্রসে যেত, এটা হতে পারে। আমি বলছি সেটা একটা আমাদের কিন্তু আরেকটা খবর আরেকবার আমি পুনরাবৃত্তি করে দিচ্ছি, জরুরি খবর, যে যদি কেউ কোনো সংস্থা, কোনো পাড়ার ক্লাব, ব্যক্তিগতভাবে কেউ রক্তদান শিবির করতে চান, কিভাবে করব, কি করব ইত্যাদি নিয়ে ব্যস্ত হবেন না, সোজা রেড ক্রস সোসাইটিতে চলে আসুন, তাদের সঙ্গে কথা বলুন। আপনি একটু দাতাদের জোগাড় করুন, যে 10 জন 15 জন যেরকম পারবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, বাকি সমস্ত ব্যবস্থা যা যা করণীয় সেটা কিন্তু ভারতীয় রেড ক্রস করে দেবে দুর্গাপুর শাখা। এটা যুগ্ম সম্পাদক আনন্দ একদম কথা, এটা কথা। আমাদের তো মোটামুটি সময় হয়ে যাচ্ছে অনেকটা। ছানি অপারেশনটা আপনি একবার বলে দিন। ছানি অপারেশন একবার না, ছানি অপারেশন বলে দিন। এর মধ্যে ছানি অপারেশন কবে? এর মধ্যে 27 তারিখ আছে, এই 27শে এপ্রিল আবার ছানি অপারেশন হচ্ছে। আমার কাছে সত্যি সত্যি এটা একটা দুর্গাপুরের মানুষ হিসেবে খুব বড় ব্যাপার যে ভারতীয় রেড ক্রস দুর্গাপুর শাখা দুর্গাপুর মহকুমাকে ছানিমুক্ত মহকুমা হিসাবে ছানিমুক্ত বলার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন। তারা নিয়মিতভাবে ছানি অপারেশন করছেন খুব আধুনিকভাবে এবং অত্যন্ত কম খরচে, মানে যেটুকু না হলেই নয়। এবং লেন্স যেগুলো দেওয়া হয় সব ভালো লেন্স দেওয়া হয়, ভালো লেন্স দেওয়া হয়। তাহলে এই নয় যে না দিলে নয়, মানে কেউ কিছু দিতে পারবে না বলে সে চোখে দেখতে পারবে সেটা নয়, এটা আমরা গর্ব করে বলতে পারি, এটা নয়। কিন্তু এটাও ঠিক কথা, যেটুকু প্রয়োজনীয় খরচা যদি কেউ দিয়ে দেন আমাদের সজ্জন কেউ, সেটা আমাদের সুবিধা হয়। কিন্তু টাকা নেই বলে ছানি অপারেশন হয়নি, এটা হবে না। এটা ভারতীয় রেড ক্রস দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক আনন্দময় ঘোষ সদর্পে ঘোষণা করছে। এবং সামনে ছানি অপারেশন আছে আবার, যাদের আপনার পরিচিত আর্থিকভাবে কিছুটা দুর্বল, সেই সব মানুষজনের যদি ছানি পড়ে থাকে, অবিলম্বে আপনি সাথে করে নিজে রেড ক্রস সোসাইটিতে চলে আসুন, যোগাযোগ করুন। চমৎকার আধুনিক চিকিৎসার মাধ্যমে তার ছানি অপারেশন করা হবে, দৃষ্টি ফিরে পাবেন, আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। আপনার কাজ শুধু আপনার কাছাকাছি কেউ কারো ছানি পড়েছে কিনা কোনো দুস্থ মানুষের, তাকে নিয়ে রেড ক্রস সোসাইটিতে চলে আসে। একদম একদম কাছাকাছি পাড়ায়, কোনো গ্রামে, যেমন ওই যে আমরা যেটা ইয়েতে ক্যাম্প করতে যাই, ওখানে যত ছানি হয়েছে ডিটেক্টেড হয়েছে, পরপর করে যাচ্ছে। একবারে তো অতগুলো হবে না, পরপর করে যাই। এর আগের বারে করলাম, এই 27 তারিখ আছে, ওদেরই আরও 4। কোথা থেকে দেবে পয়সা? প্রান্তিক মানুষ তারা কোথায় পয়সা পায়? তারা দিন আনে দিন খায়, তাহলে তারা অন্ধ হয়ে থাকবে? তারা নিশ্চয়ই চোখ দেখবে। আমাদের হাতে তো আজকে অনেকটা গল্প করলাম, অনেকটা সময় চলে গেল। আসলে একটু আমি সত্যি আমি নিজে ব্যক্তিগতভাবে ভারতীয় রেড ক্রস দুর্গাপুর শাখায় এত রকম কাজ আমিও নিজে জানতাম না। আমি জানতাম যে মাঝে মাঝে চোখের অপারেশন করে ইত্যাদি। আমি প্রিয় দর্শকদের কাছে আবারও বলছি, ভারতীয় রেড ক্রস দুর্গাপুর শাখার সঙ্গে 50 বছর ধরে কাজ করছেন দুর্গাপুরে। নিজস্ব ভবন আছে, প্রতিদিন ডাক্তারবাবুরা বসছেন,
মাত্র 50 টাকা ফি নিয়ে অসুখ বিসুখের চিকিৎসার পরামর্শ দিচ্ছেন এবং খুব কম খরচে সমস্ত ব্যাপারটা হচ্ছে। আপনারা এই সুযোগটা নিন। ওরা বসে আছে যে দুস্থ মানুষ, আসুন আনন্দময়ের কাছে। আনন্দ, আরও একদিন বসতে হবে মনে হচ্ছে কাজকর্ম, তোমাদের কাজকর্ম নিয়ে, তোমাদের বিশাল কাজকর্ম। কিন্তু একটা কথা তুমি বলছিলে, কারো কোনো একটু অভিযোগের সুরে বলছিলে, কিন্তু আমি বলবো অভিযোগ না, এটা আমি বলবো যে তোমাদের যে কাজকর্ম হচ্ছে, এই ধরো 27 তারিখে ছানিয়ে অপারেশন, এইগুলো আমাদের চ্যানেলকে জানাও। আমাদের চ্যানেল কিন্তু এইটাকে আগাম এবং পরে কিন্তু এটা প্রচার করবে যে এই কাজটা হচ্ছে এবং এতজনের ছানি অপারেশন হলো, এখানকার মানুষ ইত্যাদি খুঁটিনাটি তোমরা আমাদের জানাও। আমরা এক্সপ্রেস নিউজ চ্যানেলের তরফ থেকে তোমাকে শিষ্য অতিথি হিসাবে তোমাকে আমরা জানিয়ে দিচ্ছি যে তোমাদের কাজকর্মের বিবরণ আমরা আমাদের নিয়মিত যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা প্রচার করব। এই জন্য আপনাদেরকে মানে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা যদি আপনারা জনগণের কাছে জানাতে পারেন, আমরা সেটা কীভাবে জানাবো, সেটা আপনাদের পক্ষেই সম্ভব। আপনারা যদি এটা জানাতে পারেন, আমরা চরম উপকৃত হব। আমরা উপকৃত হব না, ওই যে প্রান্তিক মানুষরা চরম উপকৃত হবে। আমরা চেষ্টা করে যাবো তাদের কাজ করে যাওয়ার। চমৎকার। নিশ্চয়ই আমরা দুর্গাপুর এক্সপ্রেস নিউজ চ্যানেল বরাবর এই ধরনের সামাজিক কাজের সঙ্গে পাশেই আছে, তা প্রচারের দিক থেকে দায়িত্ব নিয়ে তারা প্রচার করে দেবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের সময় হয়ে গেছে, আমাদের শেষ করতে হবে। আজকে অতিথি ছিলেন আনন্দময়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জানিয়ে রাখি, সামনের বুধবার বেলা 2 আবার আসবো আপনার দরবারে, ভুলে যাবেন না। এবং সেখানে আমাদের যে দেশীয় মাটির ক্রীড়া বিনোদন কবাডি, সেই কবাডি খেলা নিয়ে আমরা আলোচনা করব। পশ্চিম বর্ধমান কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক যিনি আছেন, তার সঙ্গে যে ক্রিকেট, ফুটবল, হকি, এটা সেটা অনেক কিছু শোনেন, কিন্তু একেবারে ঘরের খেলা, দেশীয় খেলা, কম খরচের খেলা কাবাডি নিয়ে আমরা আলোচনা করব সামনের বুধবার 2টোর সময়। আসতে ভুলবেন না, দেখতে ভুলবেন না। আনন্দ, অনেক অনেক ধন্যবাদ। আবার একদিন আমরা এইটা নিয়ে ডাকবো, তোমাকে আসতে হবে। এবং আমি আবারও বলছি, দর্শকরা যারা এই ধরনের কাজে যুক্ত হতে চান, যে কোনো দিন চলে আসুন রেড ক্রস ভবনে। অনেক অনেক ধন্যবাদ দর্শকদের। আনন্দ, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও আমার প্রণাম নেবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে সামনের বুধবার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।